পুরুষের রক্ত তো গরম হবেই। ধরেন হাত ধরে টেনে নিয়ে বস্তির কোনো ঘরে চলে গেলাম, টাকা দিয়ে মুখ বন্ধ করা আমার 1 মিনিটের কাজ। আবার ধরেন গলা ছুরি ও চালিয়ে দিতে পারি। আমি আদিল মাহমুদ। মানুষটা খুব একটা সুবিধার নয়, কিন্তু সাবধান হন, আপনার জন্যই মঙ্গল। ঘৃণায় গা রিরি করে উঠল আপনার। লোকটা তার নারীত্বের উপর থাবা বসানো হুমকি দিচ্ছে। সে দুর্বল। সাহসী মনোভাব নিতে গিয়েও যেন ভেতর থেকে নিজেকে দুর্বলতা টের পেয়েছে আপনারা। পুরুষের সাথে একটা নারী কখনোই পারবে না। আদিল গা জ্বালানো হাসি দিয়ে ঘুরে দাঁড়ালো। অপমানে ঘিরায় একদলা থুতু মাটিতে ফেলে হেসে ওঠে আপরা। তার এখন মজার মুড এসেছে, তাই আদিলের গা থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে বলে ওঠে, ভাগ্য সুপ্রসন্ন, বিয়ে তো আমাকেই করতে হবে। সে হোক আপনি আগে ধর্ষক উপাধি পেলেন, সারা জীবন চোখ মেলাতে পারবেন তো? সীমা থাকে। আদিলের মনে হচ্ছে মাথায় রাগের রাগ কিলবিল করছে, দাঁতে দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না সে। সময় তার হাতে খুব কম। 10 মিনিটের সময়ের মধ্যেই তাকে এই ঝামেলা এড়িয়ে গন্তব্যে পৌঁছাতে হবে। রাগে চোখ রক্তিম হতেই হাতের প্যাকেট মাটিতে ফেলে আপনার হাতটা আঁকড়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয় আদিল। পকেট থেকে মিনি সাইজের ছুরিটা বের করে গলায় চেপে ধরতেই আপনার চোখে যেন সর্ষে ফুল দেখে। একটা টান সারা জীবনে ইতি ঘটাতে সক্ষম। বড় বড় চোখে আদিলের ছুরি ধরা হাতটার দিকে তাকিয়ে থাকে। রাগের তোপে আদিল হিসিয়ে বলে ওঠে, বলেছিলাম না আদিল মাহমুদ মানুষটা সুবিধার নয়, পিপিলিকার পাখা গজায় মরিবার তলে। উক্তিটা একদম সঠিক। একদিন ছাড় দিয়েছিলাম বলে খুব উড়েছিলি না, ডানা আজ একেবারে ছেটে ফেলি। আফরা চুপ থাকে। ব্যথায় চোখ মুখ অসম্ভব কুঁচকে আসে। ছুরিটা ধারালো হওয়ায় গলায় বসে গিয়ে খানিকটা রক্ত বের হচ্ছে। আদিল আবার বলে ওঠে, তোকে মেরে এখানে ফেলে রেখে গেলেও কেউ খুঁজতে আসবে না। এমন বস্তিতে অহরহ লাশ পাওয়া যায়। কয়েকদিন পুলিশের দৌড়ঝাঁপ করাস, তারপর শেষ। আমার টিকিও কেউ খুঁজে পাবে না। মেয়ে মানুষের এত সাহস ভালো না। তোরা মেয়ে মানুষ থাকবি পুরুষের বিছানার সঙ্গী, খেদমতের জন্য, একদম পায়ের তলায়। তুই তো মেয়ে মানুষের ধারাই পাল্টে দিলি। আপনার আর সহ্য হয় না মেয়ে মানুষের এত নীচ। মা জাতিকে যে মানুষটা পায়ের তলায় রাখে তাকেও তো দেখানো উচিত। জুতোয় হিল দিয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে লাথি বসায় আদিলের পায়ে। ছুরি ধরা হাতটা গলা থেকে ছেড়ে দেয়। সুযোগ বুঝে ছুরিটা একটানে নিজের হাতে নিয়ে আদিলের পেটে ঘুষি বসিয়ে দেয় আভরা। ঘোরের মধ্যে আছে মনে হয় আদিল। কি থেকে কি হয়ে গেল বুঝতেও বেশ খানিকটা সময় লাগলো। ততক্ষণে এই মেয়ের হাতে ঘুষি খেয়ে সে বসে পড়েছে মাটিতে। আফরার চোখে যেন প্রতিশোধের নেশা চেপেছে। একটু আগে লোকটা যেমন গলা কাটা হুমকি দিচ্ছিল, কাজটা পুনরায় ঘটাতে ইচ্ছে করছে। সময় ব্যয় করে না আফরা। গলা ধরে ধাক্কা দিয়ে আদিলকে মাটিতে ফেলে উপরে উঠে পড়ে। সাথে সাথে তার চালিয়ে দেয় গলায়। চমকে ওঠে আদিল। ভীষণ অবাকতা ফুটে ওঠে চোখে মুখে। নিজের বিজয় সুনিশ্চিত দেখে আফরা মুখে হাসি ফুটে ওঠে। ঠিক আদিলের মতো হিসিয়ে বলে ওঠে, তোকে মেরে এখানে ফেলে রাখলে খোঁজ নিতে আসবে সবাই। শহর তছনছ হয়ে যাবে। লোকমুখে একটা কথাই শোভা পাবে। কার এত সাহস হলো আদিল মাহমুদকে হত্যা করার? কে করলো এমনটা? সবাই ভাববে তোর কোনো শত্রু, তোর কোনো বিরোধী দল। কিন্তু কেউ বুঝতেও পারবে না তুই কোনো এক মেয়ের হাতে নিজের প্রাণ হারিয়েছিস। সে মেয়েটা এই আফরা ইমনাত। কুটিল হাসে আদিল। আফরা ভড়কে যায়, তবুও শক্ত হাতে ছুরিটা ঠিক গলায় চেপে ধরে রাখে। আফরার রক্ত যেমন প্রবাহিত হচ্ছে, তেমনি আদিলের রক্তও প্রবাহিত হচ্ছে। তবে দুজনের কারোরই যেদিকে বিন্দুমাত্র নজর নেই। দুজন যেন এই মুহূর্তে কথার যুদ্ধে নেমেছে, সাহসিকতার যুদ্ধে নেমেছে। তুমি যতই ভয় দেখাও আমি ভয় পাচ্ছি না, এমন টাইম স্লোগানে দুজন যেন মরিয়া হয়ে উঠেছে। আফরার চোখে চোখ রেখে আদিল বলল, আপনি আমাকে মারবেন না জানি। এই যে আপনার চোখে শুধু প্রতিশোধ। নারী জাতিকে নিচু করেছি বলে গর্জে উঠেছেন। এই গর্জে ওঠা ঠিকঠাক কারো প্রাণ নিতেও পারবে না। আপনার উচিত আরেকটু সাহস নিয়ে আমার সাথে যুদ্ধে নামা। আফরা বড় বড় নয়ন যুগলে রক্তিম আভা। আফরা চোখ বুজে হজম করে নেয় কথাগুলো। লোকটা যে তার দৃষ্টি ঘুরাতে চাইছে সে ঢের বুঝতে পারছে। তাই আদিলের পুরো পরিকল্পনাটাকে নষ্ট করে দিয়ে ছুরিটা আরেকটু চেপে ধরে বলল, আপনার মতো কিটকে আমি এখনই শেষ করে দিতে পারি। আমার সাহস নিয়ে প্রশ্ন তুলবেন না, একদম শেষ হয়ে যাবেন। তবে আমি দুর্বলকে কখনো কখনো আঘাত করি না। আপনি এখন বেশ দুর্বল, প্রাণী বেঁচে গেলেন। উঠে দাঁড়ালো আফরা। ছুরিটা অদরে ফেলে দিয়ে নিজের শরীরে লেগে থাকা ধুলোবালিগুলো ঝেড়ে নিল। আদিল তখনও মাটিতে শুয়ে থেকে অদ্ভুত দৃষ্টিতে আফরাকে দেখছে। আফরা স্বচ্ছ এক হাসি দিয়ে আদিলের দিকে হাত বাড়িয়ে দেয়। না চাইতেও আদিলও হেসে ওঠে। এতক্ষণ যে তারা দুজন একে অপরকে আঘাত করার তৎপর হয়ে উঠেছিল, দুজনে যেন খেয়ালই নেই। আদিল আফরার হাত আঁকড়ে ধরে উঠে দাঁড়ালো। নিজেও ধুলো ঝেড়ে মাটিতে পড়ে থাকা প্যাকেট হাতে তুলে নেয়। আফরার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, চিকিৎসা নিন। লড়াইটা বেশ এনজয় করেছি। তবে মিস আফরা ইমনাত,
আফরা আদিলের কাছাকাছি এসে দাঁড়ালো, চোখে মুখে ব্যথার ভাব ফুটিয়ে তুলে হাত বাড়িয়ে দিয়ে আদিলের গলায়। রক্ত পড়ছে এখনো। কিছুটা শক্ত হাতের কাটাস্থানে আঙুল রাখে। ব্যথায় হাতের মুঠো শক্ত হলেও চোখ মুখ স্বাভাবিক রাখে আদিল। আঙুলের ডগায় লাল তরল মাখিয়ে বলে, আফরা, আপনার রক্তের ঘ্রাণ এত মিষ্টি কেন? কেমন পিপাসা পেয়ে যাচ্ছে? শব্দ করে হেসে ওঠে আদিল। মেয়েটা অদ্ভুত সাহসী, বারবার যোগ্য প্রতিপক্ষ হিসেবে কেমন প্রমাণ দিয়ে যাচ্ছে। তবে দুদিনের এক মেয়ের কাছে আদিল মাহমুদও হারতে পারে না, বরং আদিল আরো এক ধাপ এগিয়ে মুখ ডুবিয়ে দেয়। কাটা স্থানে অধর স্পর্শ করে সরে আসে। মুখ ডুবিয়ে দেয়াটা যেন নেতিবাচক নয় আফরা বুঝতে পারে, তাই চুপচাপ দাঁড়িয়ে থাকে আদিলের কথা শোনার উদ্দেশ্যে। আদিলের অধরেও আফরা আঙুলের মতো লাল রঙা তরল রক্ত শোভা পাচ্ছে। অদ্ভুত ভঙ্গিমায় আদিল বলল, আপনার রক্তে ঘ্রাণ মিষ্টি হলেও আমার বেশ পছন্দ হয়েছে। আমার শরীরের ভাঁজে ভাঁজে ঝাল হুট করে মিষ্টি পেয়ে গেলে কোষগুলো কেমন তাজা হয়ে ওঠে। পরের বার তৃপ্তি নিয়ে পান করব। এ যেন রক্ত পিপাসু ভাম্পায়ার। মাংস খেকো হায়না যেমন উৎপেতে বসে থাকে, শিকার দেখলেই ঝাঁপিয়ে পড়ে, দুজন যেন ঠিক রক্ত পিপাসু মানুষের পরিণত হয়েছে। একে অপরের রক্তের ঝাঁজ শুকতে ব্যস্ত। দুজনের ঠোঁটের ভাঁজেই নীরব হাসি। মানুষের পায়ের শব্দ ভেসে আসছে। নড়েচড়ে ওঠে দুজন। সন্ধানী চোখের দৃষ্টি ফেলে এদিক ওদিক দেখে নেয়। আদিল এক মুহূর্ত দেরিও করে না। হাতের প্যাকেটটাকে শক্ত করে আঁকড়ে ধরে হাঁটতে থাকে। আজ প্রথম এই কাজে সে এতটা লেট। এর শোধ সে তুলবে। সে মনে মনে প্রতিজ্ঞা করে পায়ের গতি বাড়িয়ে দেয়। আদিলের অবয়ব যখন মিলিয়ে যায়, আফরা উল্টো ঘুরে হাঁটা ধরে। যে কাজ করতে এসেছিল অসফল। সাদা প্যাকেটের রহস্যটা আজও ধোঁয়াশা। তবে একটা কাজে সে তীব্রভাবে প্রভাব ফেলতে পেরেছে। সরাসরি যুদ্ধ তো ঘোষণা করে এসেছে, এবার চলতে থাকুক সংগ্রাম। তার অস্তিত্ব যে আদিল মাহমুদকে টেক্কা দিতে পারে বুঝুক সে, তবেই না সে মাহমুদ বাড়ির বড় বউ হতে পারবে। তার যে বড্ড স্বাদ জেগেছে মাহমুদ বাড়ির বড় বউ হওয়ার। শূন্য দৃষ্টি মিলিয়ে চোখের অনুরাগ প্রকাশ করে আফরা। তার মনে হচ্ছে কয়েক যুগল চোখ তার দিকে তাকিয়ে আছে, তাকে দেখে হাসছে, বাহবা দিচ্ছে। ভারী অভিমান হয় আফরার। আনমনেই বলে ওঠে, এ শহর ভালো না আম্মা। এ শহর শুধু রক্তে ভাসে, পুরো ছাইয়ের গন্ধ ছড়ায়, হাহাকার মিলিয়ে দেয় শূন্যে। এ শহর যন্ত্রণার শহর গো আম্মা, হৃদয় ছাড়খাড় করে দেয়। আতিক বলল, আফরাকে আমাদের বাড়িতে থাকতে বলতে পারো না মনিরা? রান্নার কাজে ব্যস্ত ছিল মনিরা। একটু পর জোহরের আজান পড়বে। আজ হুট করেই তার শাশুড়ি এসেছে। এ নিয়ে অবশ্য সে চরম বিরক্ত, তবে প্রকাশ করার রাস্তা তার বন্ধ। শাশুড়ি ঘরে খিল দিয়ে বসে আছে, হয়তো দুঃখ বিলাস করছে, নয়তো ঘুমাচ্ছে। যত জ্বালা তার। এই সব মনের মধ্যে আঁকিবুকি করছিল। এর মধ্যে স্বামীর এমন কথার কোনো রকম রিয়াকশন তার মাঝে দেখা যায় না, যেন এ ব্যাপারে সে আগেই বুঝতে পেরেছিল। আতিকুর কিছুক্ষণ মনিরার পাল্টা প্রশ্নের অপেক্ষা করে, না পেয়ে খানিক রেগেও যায়। কটমট করে বলে ওঠে, আমার কথা কানে যায়নি? চুপ থাকা স্পর্ধা কি করে হয়? এবার ভয় পায় মনিরা। ভয় ভয় চোখে স্বামীর দিকে তাকায় সে। আতিকুর নিজের সংযত করে নেয়। মুখে হাসি ফুটিয়ে নরম সুরে বলে ওঠে, দেখলাম মেয়েটা একা থাকে, কেউ নেই। আমাদের এখান থেকে ওদের ভার্সিটিও কাছে হবে, প্রতিদিন আমার সাথে যেতে পারবে। আবার মিহিরও ক্ষেত্রেও সুবিধা, ভালো একজন গাইড পাবে সমসময়ের জন্য। কি বলো? মনিরা কিছুক্ষণ ভেবে মাথা নাড়িয়ে সায় জানায়। আতিকুরের মুখে হাসি ফুটে ওঠে। মনিরা এক পলক সেই হাসি দেখে নিজেও শব্দ করে হেসে ওঠে। আতিকুরের নিকটে দাঁড়িয়ে হেয়ালি করে বলে ওঠে, আজ মনে হচ্ছে খুব খুশি। তা কেবল আফরার এ বাড়িতে থাকা নাকি, না অন্য কিছু? লাইক কোনো মেয়ের সর্বনাশ, তোমার রাতে সুখময় কিছু মুহূর্ত। ভ্রু কুচকে তাকালো আতিকুর। এতক্ষণ আপন মনে কল্পনা সাজাতে ব্যস্ত ছিল। মনিরার কথা বুঝতে তার একটু সময় লাগে। চেঁচিয়ে বলে ওঠে, হোয়াট? কি বলতে চাচ্ছ তুমি? মনিরা বলল, বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না? আতিক বলল, তোমার সাহস দেখছি বেড়ে গেছে। এতদিন তো টু শব্দও করনি, এখন বুলি ফুটেছে? ভয় করছে না? সত্যিই কি মনিরা ভয় পাচ্ছে না? পাচ্ছে, খুব করে ভয় করছে তার। ভেতরটা কাঁপছে। মনে হচ্ছে এখনই বুঝি কোমরে থাকা বেল্ট খুলে পেটানো শুরু করবে। তবে আজ কেন জানি ভয়টাকে প্রাধান্য দিতে ইচ্ছে করছে না মনিরার। মন বলছে সে আজ যদি চুপ থাকে আরও একটা পবিত্র মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে। জ্বলে ওঠে মনিরার চোখ। চমকায় আতিকুর, ভীষণভাবে চমকায় সে। এই মনিরাকে সে চিনতে পারছে না। তার সামনে মাথা নিচু করে থাকা মনিরা, এই মনিরা আকাশ পাতাল তফাৎ। এই মনিরার চোখে মুখে বিদ্রোহ দেখা যাচ্ছে। কেমন যেন ভয় করছে না তার। উঁচু গলায় মনিরা বলল, না, ভয় করছে না। কি করবে? মারবে? বেল্ট দিয়ে আঘাত করবে? রক্তাক্ত করে ফেলে রাখবে? নাকি পেটে লাথি বসাবে? এসো, মারো। এগিয়ে যাবে আতিকুর। বাবাকে দেখে থেমে যায়। যদিও এক আনা সম্মান করে না সে, তবে নিজের একটা ইমেজ আছে তো।
শ্বশুরকে দেখে মনিরাও থেমে যায়। অসীম রাগ নিয়ে রান্নায় মন দেয়। আতিকুরের বাবা আসরাত উদ্দিন ছেলেকে উদ্দেশ্য করে বলে ওঠে, গলাটা একটু বেড়েছে দেখছি, সময় থাকতে ছেড়ে ফেল, না হলে তোকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে। মনিরা শুনেও চুপ থাকে। কথাটা শুনে যেন আতিকুরের রাগ বাড়ে। খেকিয়ে বলে ওঠে, ছোট লোকের বাচ্চাটাকে তুমি বিয়ে করতে বলেছিলা, টু শব্দ করবে না, যা ইচ্ছা করতে পারবো। এখন দেখছো গলা কত বাড়ছে। আসরাফ উদ্দিন হাসে। 9 বছর কি কম? 3 ছেলে নিয়ে সংসার তার। আতিকুর তখন সবে অনার্সে ভর্তি হয়েছে। লম্বা চওড়া সুঠামদেহী যুবক। সুযোগ ছিল টাকা নিয়ে পুলিশে ঢুকিয়ে দিয়েছিলেন, কিন্তু ছেলের স্বভাব যেন ঠিক তার মতোই ছিল। মেয়ে দেখলেই শরীর যেন রসিয়ে ওঠে। এতে অবশ্য তার কোনো সমস্যা ছিল না, বরং নিজের মতো হওয়ায় বাহবা দিতেন। বিপত্তি ঘটল তো তখন, যখন মেয়ে নিয়ে ফুর্তি করতে গিয়ে ধরা পড়ল। চাকরি টিকিয়ে রাখা মুশকিল। বাবাহীন মেয়েটা তখন 10ম শ্রেণীর ছাত্রী। সৌন্দর্য যেন ঠিকরে পড়ে। এক দেখায় পছন্দ হয়ে যায়। নেহাত তখন জরুরি ছিল বলেই নিজের প্রস্তাব দিয়ে বসেনি। ছেলেকে বুঝিয়ে শুনিয়ে মেয়েটাকে নিয়ে আসলো বউ করে। ছোট মেয়েটা কিছুদিন পর স্বামী সান্নিধ্য পেয়ে দিন দুনিয়া ভালো মন্দ ভুলে গিয়েছিল। সুন্দরী বউ পেয়ে আতিকুর নিজেও কিছুদিন বাইরে নজর দেয়নি, কিন্তু চরিত্রহীন পুরুষ তো কয়েক মাস যেতে না যেতেই আবার শুরু করেছিল বউয়ের উপর হুকুমদারি, নির্যাতন কোনোটাই বাদ রাখেনি। 9টা বছর তো এভাবেই চলে গেল। আজ যখন মেয়েটা একটু প্রতিবাদ করেছে, তখন সব দোষ তার হলো। সোফায় আয়েশ করে গলা খানিক উঁচিয়েই বলল, আসরাফ, গলা যখন বাড়ছে গলায় দড়ি দে। মাইয়া মানুষ কেমনে টাইট দিতে হয় এখনো বলা লাগবে নাকি? তোর মায়ের গলায় দড়ি দিছি কেমনে, দেখাস নাই? গর্বের সহিত হাসল আরাফাত উদ্দিন। বুড়ো বয়সে বউ রেখে আরেকটা বিয়ে করে কতটা ভালো কাজ করেছেন সেটাই যেন হাসিতে বুঝিয়ে দিলেন। বাবার কথায় অভিভূত হয়ে গেল আতিকুর। সে তো এমনটাই চাইছিল। খুশি মনে বলল, আফরা মেয়েটা কেমন আব্বা? চাইছিলাম কি? আশরাফ বলল, হইছে, বুঝছি আমি, মাইয়ার দেমাগ আছে, তবে আমার আপত্তি নেই, যা করার কর। আতিক খুশি হইল। রাজি হইলে তো ভালো আব্বা, না হইলে অন্য পদ্ধতি জানা আছে আমার। মনিরা এতক্ষণ সবই শুনেছিল। শেষের কথা শুনে হেসে উঠল। বাবা ছেলে দুজন একটু হলেও চমকালো। হুট করে এমন পরিবর্তন তারাও মানতে পারছে না। মনিরা হেসেই বলল, বাবা ছেলে একদম খাপে খাপ, চরিত্রহীনের শিরোমণি। তবে এবার যে ভুল জায়গায় নজর পড়েছে, এই যে পুরুষত্বের বড়াই থাকবে তো। বাবার দিক এক পলক তাকিয়ে আতিকুর মনিরার গালে সশব্দে থাপ্পড় বসিয়ে দেয়। আগে সেই রাগ জেদ শক্তি, তবে পরিবর্তন একটাই। আগে আঘাতে মনিরার চোখ বেয়ে বাঁধ ভেঙে জল পড়তো, আজ না আছে জল আর না আছে ব্যথা। একদম শক্ত হয়ে চটটা হজম করে সে। আতিকুর ও আসরাফ উদ্দিনের দিকে তাকিয়ে মুচকি হেসে রান্নাঘর থেকে বের হয়ে যায়। এই মুচকি হাসিতে কী যে ছিল কে জানে। বাবা ছেলের অন্তর কেমন কেঁপে উঠল। মনিরা তড়িঘড়ি করে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। সাহস করে তো দু কথা শুনিয়ে আসলো, কি করে কি করবে সে? কোথায় গিয়ে ঠাঁই নেবে? কি খাবে? মেয়েটাকে নিয়ে কোথায় উঠবে? মাটাও যে 2 বছর আগে ইহজীবন ত্যাগ করেছে। এসবের থেকে আসরাফের চিন্তাটাই তার বেশি হচ্ছে। মেয়েটা এখনই চলে আসবে, তার আগেই তাকে বারণ করতে হবে। ফোন লাগায় আফরার ফোনে, রিং হয়ে কেটে যায়। পরের পর কয়েকবার কেটে যাবার পর রিসিভ হয় ফোন। চোখ চকচক করে ওঠে মনিরার। কানে ধরতেই ওপাশ থেকে ভেসে আসে আফরার গলা, সদর দরজায় আবু, চলে এসেছি। মনিরা চেঁচিয়ে বারণ করে, তবে আফসোস আফরার কানে সে কথা পৌঁছায় না। সেই কথাটা বলেই ফোন রেখে বাড়ির দরজায় কড়া নাড়ে। মনিরার চোখে মুখে ফুটে ওঠে অসম্ভব ভয়। মেয়েটাকে সে বাঁচাতে পারল না তাহলে? নিজের ঘরে পায়চারি করছে অনল মাহমুদ। রাগে বারবার 2 হাত ঘষছেন তিনি। তাকে এই পর্যন্ত কেউ কথা শোনানোর স্পর্ধা করেনি। আজ বড় ছেলের জন্য তাকে কথা শুনতে হলো। এটা যেন মানতেই পারছে না তিনি। রাগগুলো যেন দলা পাকিয়ে মাথায় ঘুরছে। কয়েকবার ফোন দিয়েছিলেন, রিসিভ হয়নি। কড়া করে কিছু কথা না শোনালেই নয়। ফোন আসার অপেক্ষা থেকেই রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলেন। ফোন আসার শব্দ আসতেই চটজলদি রিসিভ করে কানে তুলে নেন তিনি। কড়া করে কিছু বলবেন তার আগেই অপর পাশ থেকে নম্র কণ্ঠে আদিল বলে উঠল, দুঃখিত আব্বু, মিটিংয়ে ছিলাম। এতবার ফোন দিয়েছেন, কোনো সমস্যা? সম্মান পেয়ে রাগটা যেন কমে আসলো। অনল মাহমুদও শান্ত সুরে বললেন, কালকের ডিল কনফার্ম হয়নি আদি। তোমার ভুলের জন্য আমাকে কথা শুনতে হয়েছে। অন্য কেউ তোমার আব্বুকে কড়া কথা বলেছে আদি, যা আজ পর্যন্ত কেউ বলতে পারেনি। আদিল বলল, কষ্ট পাবেন না আব্বু, যার গলা দিয়ে কড়া কথা বের হয়েছে তার গলাটা আজ রক্তে ভেসে যাবে। অনল মাহমুদ যেন এই কথাটিই শুনতে চেয়েছিলেন। এতক্ষণে রাগ যেন এক নিমেষেই পালিয়ে গেল। খট করে ফোনটা কেটে দিয়ে শব্দ করে হেসে উঠলেন। অন্য কেউ হুট করেই হাসির শব্দে নির্ঘাত ভয় পেয়ে যেত। অনেকটা সময় হাসলেন। হুট করেই হাসি থামিয়ে মুখ গম্ভীর করে বলে উঠলেন,
তুমি আমার সম্পদ আদি। আব্বু তোমাকে খুব ভালোবাসে, খুব। যতক্ষণ তুমি আব্বুকে ভালোবাসো ততক্ষণ আব্বুও তোমাকে একদম বুকের ভেতর ঢুকিয়ে রাখবে। বিছানায় গা এলিয়ে দিয়ে চোখ বুজলেন অনল মাহমুদ। দরজা থেকে সরে গেল কেউ। এলোমেলো পায়ে হেঁটে কোণার এক ঘরে ঢুকে পড়ল। এলোমেলো পায়ে এক একটা ভাঁজ যেন বিষাদের ইঙ্গিত দেয়। দেয় কোনো ভুলে চোরাবালি হারিয়ে যাওয়া খোঁজ, দেয় কোনো হৃদয়ের হাহাকারের খোঁজ। যাতনাগুলো তার কতদিন বয়ে নিবে, মৃত্যু তো জড়িয়ে নেয় না। মনিরা বলল, মিহি, তোমার জন্য সেই কখন থেকে অপেক্ষা করছে আপরা। তুমি এতক্ষণে আসলে, যাও উপরে যাও। কলিং বেল বাজানোর সাথে সাথে দরজা খুলে যায়। আপরা ভেবেই নেয় দরজাটা মনিরা খুলেছে, হাসি মুখে ভেতরে ঢুকবে। আতিকুরকে দেখে মুখের হাসি মিলিয়ে যায়। লোকটা কেমন গা জ্বালানো দৃষ্টিতে তাকিয়ে আছে। আপরা হালকা কেসে ওঠে। আতিকুর দৃষ্টি ঘুরায়, পেছনে যাওয়ার রাস্তা ছেড়ে কিছু বলার জন্য এগিয়ে আসে। তবে সময় তার সহায় আজ হয়নি। তার আগেই দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে মনিরা। উক্ত কথাটি বলে হাঁপাতে থাকে। আপরা এক নিমেষেই পুরো ব্যাপারটা বুঝে যায়। অজান্তেই তার ঠোঁটের ভাঁজে হাসিটা উঁকি দেয়। মনিরাকে উদ্দেশ্য করে বলে ওঠে, মিহির কাছে যাব, তার আগে একটু কাকার সাথে কথা বলে নেই। আগের দিন দেখা হয়েছিল, তবে কথা বলতে পারিনি। কথাটা বলা শেষ হতেই আশরাফ উদ্দিনের থেকে কিছুটা দূরে বসে মুখের হাসি চওড়া করে বলে ওঠে, ভালো আছেন কাকা? মেয়েটাকে আশরাফ উদ্দিন দেমাগি ভেবেছিলেন, তবে সুন্দরী মেয়ের এত ভালো ব্যবহারে যেন তার ধারণাই পাল্টে গেল। নিজেও গদগদ হয়ে বললেন, হ্যাঁ মা, ভালো আছি। তুমি ভালো আছো? আফরা বলল, আমি তো সবসময় ভালো থাকি কাকা। ছোট কাকি কেমন আছে? নিয়ে আসতেন, একটু দেখতাম। আশরাফ বলল, তোমার ছোট কাকিও ভালো আছে। ও তো দুদিন আগে বান্ধবীদের সাথে ঘুরতে গিয়েছে। আমার কাছে 10 দিনের সময় নিয়েছে। এত করে বলল, আর না করিনি। আফরা বলল, আপনাকে রেখে ঘুরতে চলে গেল? এ কেমন কথা কাকা? আপনি সাথে যেতেন। আফরাব বলল, গেছে ভালো হয়েছে, ঘন্টায় ঘন্টায় ফোন দিয়ে খোঁজ নেয় তো। আফরা শুধু হাসলো। 10 দিনের জন্য ঘুরতে গিয়েছে, বেশ ভালো তো। ঘুরতে গিয়েছে বলে বুড়োর যেন ভালো হয়েছে, না হলে এখানে আসতো নাকি। মনে মনে কথাগুলো ভেবে উঠে দাঁড়ায়। আতিকুরের দিকে এক পলক তাকিয়ে হাসি দেয়। আতিকুর নিজেও গদগদ হয়ে যায়, তবে কথা বলার সুযোগ সে পায় না। মনিরা আফরার হাত ধরে উপরে চলে যায়। তখন আফরা ভাবতে ব্যস্ত। হুট করেই আপন মনে বলে ওঠে, 15-16 বছরের গ্রামের মেয়ে বান্ধবীর সাথে 10 দিনের জন্য ঘুরতে গেল। সে ঘর থেকেই বের হলো কখন? বান্ধবীটাও হলো কখন? ব্যাপারটা ভাবাচ্ছে। অপরাহ্নের শেষ ভাগ। সূর্যের তেজে ধরণী অতিষ্ঠ। চারদিক থেকে যেন পানি হাহাকার করছে। ব্যস্ত মানুষজন হাঁসফাঁস করছে, তবুও যেন জিরিয়ে নেওয়ার ফুরসত নেই। গতানুগতিক নিয়মেই চলছে গাড়ি। পুলিশের জিপ ড্রাইভিং সিটে বসে আছে আতিকুর। পাশেই বিরক্ত নিয়ে বসে আছে আরাফ। রোদের ঝিলিক চোখে মুখে বাড়ি খাচ্ছে। আজ হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয়েছে তাকে। আতিকুরের অনিচ্ছা সত্ত্বেও যেতে হয়েছে। যদিও বইয়ের সাথে অসভ্যতা করায় তার কোনো যায় আসেনি। আরাফ কিছুক্ষণ হলো কিছু বলার জন্য চেষ্টা করছে, তবে মনে হচ্ছে বেশ ভয় পাচ্ছে। ব্যাপারটা ধরতে পেয়ে আতিকুর নিজেই বলল, কিছু বলবি? আরাফ চমকায়, ইতস্তত করতে লাগলো। আতিকুর যেন এক ছুটে পুরো বিষয়টা বুঝে ফেলল। হাসল সে। নিজের বইয়ের দিকে হাত বাড়ানোর অপরাধে তার করণীয় ছিল পাশের মানুষটাকে হাজতে পাঠানো, অথচ সে কী করছে? সে বিষয়ে তার রাগ দুআনাও নেই। তার তো রাগ লেগেছিল আরাপের কুদৃষ্টি আফরার উপরেও ছিল। ভাইয়ের প্রতি দরদ তার খুব একটা নেই। মূলত তাদের 3 ভাইয়ের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন জোরালো নয়, একেবারে নেই বললেই চলে। ছোট থেকেই যে যার মতো জীবনযাপন করতো, তেমন কথাও হতো না। আস্তে আস্তে 3জনই বড় হলো। বাইরের চাচ্চিককে হারালো। মজা মাস্তি করেই দিনগুলো চলে গেল। যেখানে বাবা মার প্রতি তাদের কোনো দায় নেই, সেখানে ভাই ভাই মিল আশ্চর্য ছাড়া কিছুই নয়। আতিকুর নিজের মধ্যে কিছু কথা আওড়ালো। ধীরে সুস্থে বলল, আমি আগে থেকেই জানতাম বাবার মতো জানোয়ার হয়েছিস। যদিও আমি জানোয়ারের থেকে কম নয়, তবে তোর আর আমার পার্থক্য কি জানিস? তুই লোলপ দৃষ্টি দেখিয়ে ফেলিস, আর আমি তা গোপনে ভোগ করি। মজা না? আরাফ সহজ হলো। এই প্রথম মনে হচ্ছে তার থেকেও কোনো বড় খেলোয়াড়ের সাথে সে কথা বলছে। সাহস করে বলল, আরাফ, তোর রাগ নেই ভাবির সাথে অসভ্যতা করেছি আমি? আতিক বলল, কেন থাকবে? আমার রাগ আফরার দিকে নজর বলে। সাবধান করে দিচ্ছি, এই মেয়ে আমার শিকার। কথাটা কেমন শোনালো। আরাফ আর সাহস করতে পারল না কিছু বলার। এমনিতেও বাঁ হাত নেই, ধরতে গেলে সে অচল। এখন ভাইকে খেপানো মানে সকল রকম বিলাসিতা পরিহার করা, যা সে চাইছে না। তাকে এখন আতিকুরকে গুনেই চলতে হবে, পরে না হয় ঝোপ বুঝে কোপ দিবে।
কথাগুলো ভেবেই মুচকি হাসল সে। আতিকুর এক নজর হাসির দিকে তাকিয়ে নিজেও হাসল। দুজনের হাসি সম্পূর্ণ আলাদা। কে জানে এই দু হাসির আবার কার সর্বনাশ ডেকে আনে। মনিরা বলল, তুমি আর এসো না আফরা, মিহির টিউশনের আর দরকার নেই। মিহিকে পড়ানো শেষ। আফরা কিছুক্ষণ গল্প করেছিল মেয়েটার সাথে। মিহিও কি সুন্দর হাসছে, হেলে ঢুলে পড়ছে আফরার উপর। এভাবে হাসাতে আফরার নিজেরও ভালো লাগছে। কি বিশুদ্ধ হাসি। কই থেকে মনিরা এসে কথাটি বলল। এতক্ষণে আনন্দ ঘন মুহূর্তেই যেন ভাটা পড়ল। মিহি অবাক হয়ে মাকে দেখছে। মেয়ের দৃষ্টিতে মনিরাও মুখে ব্যথার ছাপ ফুটে ওঠে। সবচেয়ে অসহায় মা মনে হয়, যে মা নিজের সংসার বাঁচাতে সন্তানের আনন্দ কেড়ে নিচ্ছে।